আগের ভিডিওতে ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়ার পুষ্টি থেকে আলোচনা করেছি। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি দেখবে। আজকে সংবহন থেকে আলোচনা করব। তো সংবহন মানে হচ্ছে এখানে প্রাণীদের সংবহন। ঠিক আছে, আর আগে আমরা একটা আলোচনা করেছি যেটা ছিল পরিবহন, সেটা উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, পরিবহন মাধ্যম যেমন জাইলেম, ফ্লোয়েম এইগুলোর মাধ্যমে পরিবাহিত হয়। আর পরিবহন কি হয়, যেমন জল, খনিজ পদার্থ। ঠিক আছে, সেটা হচ্ছে পরিবহন। আর এটা হচ্ছে সংবহন। ঠিক আছে, এটা প্রাণীদের ক্ষেত্রে, যেটাকে আমরা বলছি সার্কুলেশন। উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন হচ্ছে মুভমেন্ট। ঠিক আছে, মানে ডাইরেক্ট যাওয়া আসা, মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতা, তার শাখা প্রশাখা। আর এখানে সার্কুলেশন মানে সংবহন কথার অর্থ কি, চারিদিকে কী হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, যে সংবহন মাধ্যম, সেটা সেই সংবহন মাধ্যম দিয়ে যে সংবহন বস্তু বা জিনিস রয়েছে সেটা কিন্তু রিসাইকেল হয়। ঠিক আছে, সার্কুলেশন হয়, মানে চারিদিকে আর কি ডাইরেক্ট যায় না। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে ডাইরেক্ট, ঠিক আছে, সোজা একটা কলা বা আমরা বলতে পারি যে স্ট্রেট কলা কোষের মাধ্যমে যাওয়া আসা করে। আর প্রাণীদের ক্ষেত্রে সার্কুলেশনভাবে যাওয়া আসা করে। ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে সংবহন, সার্কুলেশন। তো এখানে দেখো সংবহনের সংজ্ঞা রয়েছে কি, যে পদ্ধতিতে উন্নত প্রাণীদের প্রতিটি সজীব কোষে একটি নির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্য উৎপাদন, ঠিক আছে, খাদ্য উপাদান শ্বাসবায়ু অন্যান্য উপাদান পৌঁছয় এবং রেচন পদার্থগুলি কোষ থেকে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয় ও দৈহিক সাম্য বজায় থাকে, তাকে আমরা সংবহন বলবো। ঠিক আছে, এখানে সংবহনের গুরুত্ব দেওয়া আছে, যেমন পরিপোষক সংবহন, শ্বাসবায়ু পরিবহন, তারপর বিপাকীয় বর্জ্যের পরিবহন, সংশ্লেষিত দ্রব্যের পরিবহন, তারপর খনিজ পদার্থের পরিবহন, তাপের পরিবহন। এগুলো হচ্ছে গুরুত্ব কিছু। তো পরিপোষক পরিবহন কি, যেমন সংবহনের মাধ্যমে উদ্ভিদ দেহে সংশ্লেষিত খাদ্য এবং প্রাণীর পুষ্টিনালীতে শোষিত খাদ্য প্রতিটি দেহকোষে পৌঁছয়। তারপর শ্বাসবায়ু পরিবহন কি, যেমন জীবদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহনে সাহায্য করে, ডাক্তার সংবহন। তারপর বিপাকীয় বর্জ্য পরিবহন মানে বিপাকের ফলে প্রস্তুত রেচন পদার্থ সংবহনের মাধ্যমে রেচন অঙ্গে পৌঁছয় এবং দেহ থেকে মুক্ত হয়। তারপর সংশ্লেষিত দ্রব্যের পরিবহন, হরমোন, তারপর কোলেস্টেরল, উৎসেচক প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদানগুলি রক্ত সংবহন দ্বারা সমগ্র দেহে বাহিত হয়। তারপর খনিজ পদার্থের পরিবহন, উদ্ভিদ দেহে জলের সঙ্গে খনিজ পদার্থ মিশ্রিত হয়ে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। তাপের পরিবহন, দেহে তাপের পরিবহন ও তাপীয় সাম্য বজায় রাখে। ঠিক আছে, এগুলো হচ্ছে জীবদের সংবহনের গুরুত্ব। এরপর দেখব মানব সংবহনতন্ত্রের উপাদান। ঠিক আছে, মানব সংবহনতন্ত্র কী নিয়ে গঠিত, একটা হচ্ছে রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড। এই তিনটি উপাদান নিয়ে গঠিত হচ্ছে সংবহনতন্ত্র। ঠিক আছে, যেমন রক্ত হচ্ছে সংবহন পদার্থ, রক্তবাহ হৃৎপিণ্ড কী হচ্ছে, এইগুলো হচ্ছে সংবহন মাধ্যম। তাহলে সংবহন পদার্থ, সংবহন মাধ্যম মিলে গঠিত হচ্ছে কি, সংবহনতন্ত্র। ঠিক আছে, তো রক্ত, রক্তবাহ আর যে হৃৎপিণ্ড, ঠিক আছে, এই তিনটে মিলে সংবহনতন্ত্র গঠিত। এগুলো হচ্ছে উপাদান। ঠিক আছে, এটা আলোচনা করব সংবহনতন্ত্রের উপাদান। তারপর সংবহনের প্রকারভেদ দেখব। ঠিক আছে, দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। তারপর কি দেখব, তারপর দেখব দেহতরল। ঠিক আছে, দেহতরল সম্পর্কে জানবো, বিভিন্ন দেহতরল রয়েছে। ঠিক আছে, যেমন বহিঃকোষীয় তরল, অন্তঃকোষীয় তরল, তারপর বিভিন্ন প্রকার দেহতরলের অবস্থান, ভূমিকা। তারপর যে সংবহনতন্ত্রের উপাদান রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড, তো সেখানে দেখো রক্ত রয়েছে, রক্ত সম্পর্কে আলোচনা। ঠিক আছে, রক্ত কী নিয়ে গঠিত, রক্ত কয় প্রকার, ঠিক আছে, এইগুলো সম্পর্কে জানবো। তো এই রক্ত সম্পর্কে জানবো। তারপর যে রক্তের গ্রুপ বা শ্রেণী এবং রক্তের যে গ্রুপ শ্রেণী রক্ত, সেটা জানবো। ঠিক আছে, বিভিন্ন প্রকার রক্তের গ্রুপ হয়ে থাকে, তো সেইগুলো জানবো। তারপরে এই যে রক্তবাহ সম্পর্কে জানবো, ধমনী, শিরা, রক্তজালক, এই তিনটি নিয়ে গঠিত রক্তবাহ। ঠিক আছে, তাহলে কি জানবো, রক্ত সম্পর্কে জানবো, রক্তের প্রকারভেদ, রক্তের গ্রুপ। তারপর এই যে রক্তবাহ রয়েছে, ঠিক আছে, এই রক্তবাহ সম্পর্কে জানবো। তারপরে হৃৎপিণ্ড সম্পর্কে জানবো। এই তিনটে মিলে সংবহনতন্ত্রের উপাদান। ঠিক আছে, এটাই হচ্ছে মেন টপিক। তারপর হৃৎপিণ্ড, যেমন দেখো এই যে মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন, এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সম্পর্কে জানবো, এটা একটা সংবহনতন্ত্রের মেন পার্ট বলতে পারি। ঠিক আছে, তো এই হৃৎপিণ্ডের অবস্থান, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে শিরা, ধমনী রয়েছে, তারপর যে তার মধ্যে কপাটিকার অবস্থান, সেইগুলো দেখব। তারপর এই যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন, কীভাবে আমাদের যে রক্ত সংবহন হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে, তো সেটা দেখব। ঠিক আছে, যেহেতু সংবহন মাধ্যম, এটা সংবহনের উপাদান।
আমরা বলতে পারি। ঠিক আছে, এটা মাধ্যম একটা হৃৎপিণ্ড আর রক্তবাহ মাধ্যম। আর রক্ত হচ্ছে সংবহনের উপাদান। ঠিক আছে, রক্ত হচ্ছে প্রবাহিত হয়, আর হৃৎপিণ্ড রক্তবাহ মানে হচ্ছে যার মাধ্যমে প্রবাহিত, মাধ্যম হৃৎপিণ্ড রক্তবাহ। তো প্রথমে আমরা আলোচনা করব সংবহনতন্ত্রের উপাদান। ঠিক আছে, যে রক্তবাহ হৃৎপিণ্ড নিয়ে গঠিত এই রক্তবাহ হৃৎপিণ্ড, এই তিনটি সম্পর্কে জানব। ঠিক আছে, তো চলো একটা করে জেনে নিই। তো খাতা থেকে আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নিই। তো সংবহনতন্ত্র হচ্ছে রক্ত সংবহনতন্ত্র আর লসিকা সংবহনতন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত, একটা হচ্ছে লসিকা। তো রক্ত সংবহনতন্ত্র রক্তবাহ হৃৎপিণ্ড নিয়ে গঠিত। আর রক্তবাহ যেটা রয়েছে সেটা আবার তিন প্রকার, একটা হচ্ছে শিরা, ধমনী আর রক্তজালিকা। ঠিক আছে, শিরা, ধমনী আর রক্তজালিকা মিলে হচ্ছে রক্তবাহ। তারপর হচ্ছে হৃৎপিণ্ড। তো প্রথমে আমরা রক্ত সম্পর্কে জানবো, তারপর রক্তবাহ, তারপর হৃৎপিণ্ড। তো রক্ত দেখো এখানে কি রক্তের উপাদান হচ্ছে দুটি, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা যাকে বলবো, একটা হচ্ছে রক্তকণিকা যেটা হচ্ছে ব্লাড সেল। ঠিক আছে, বা আমরা বলতে পারি ব্লাড কর্পাসেল। তো রক্তের মধ্যে রক্তরস থাকে কত পার্সেন্ট? 55%। আর যেটা রক্তকণিকা বা ব্লাড সেল কোর্স যেটা থাকে সেটা হচ্ছে 45%। ঠিক আছে, এই রক্তরস আবার তিন প্রকার, একটা হচ্ছে তরল, কঠিন আর গ্যাসীয়। ঠিক আছে, তো তরল থাকে 92%, কঠিন পদার্থ থাকে 8 থেকে 9%, আর গ্যাসীয় পদার্থ থাকে। কঠিনের মধ্যে যেমন অজৈব পদার্থ, জৈব পদার্থ। তারপর দেখো রক্তকণিকা যেমন রোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর মনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা যেমন কি শ্বেত রক্তকণিকা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে আগ্রানুলোসাইট। তো এই যে রক্তের প্রকারভেদ এটা কিন্তু বইতে আছে। তো এই যে রক্তের প্রকারভেদটা আছে। ঠিক আছে, তো দেখো এখানে রক্তের প্রথমে আমরা দেখলাম যে রক্ত দুটি উপাদানে গঠিত, যেটা রক্তরস বা প্লাজমা 55% রক্তের উপাদান, যেটা হচ্ছে রক্তকণিকা বা শাখার উপাদান 45%। ঠিক আছে, তো রক্তরস আবার কয় ভাগে বিভক্ত? তিন ভাগে, জল, কঠিন পদার্থ আর গ্যাসীয় পদার্থ। জল 91 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 9%, গ্যাসীয় পদার্থ O2, CO2 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইগুলো নিয়ে গঠিত। আবার এই কঠিন পদার্থ কি জৈব পদার্থ, অজৈব পদার্থ। ঠিক আছে, জৈব যেমন 7 থেকে 8%, অজৈব নাইট্রোজেন প্লাস, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, তারপর এই CO3। ঠিক আছে, এইগুলো নিয়ে গঠিত। তো এইগুলো নিয়ে গঠিত। ঠিক আছে, জৈব পদার্থ 7 থেকে 8%, অজৈব পদার্থ এইগুলো 1%। তো জৈব পদার্থ, ঠিক আছে, জৈব পদার্থ যেমন তিনটি শ্রেণী আছে, একটা হচ্ছে প্রোটিন, নন প্রোটিন বা নাইট্রোজেন আর অন্যান্য পদার্থ। তো এই যে 7 থেকে 8% জৈব পদার্থ, ঠিক আছে, প্রোটিন যেমন সিরাম, অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথ্রম্বিন। নন প্রোটিন কি ইউরিয়া, নন প্রোটিন নাইট্রোজেন যুক্ত হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, তারপর ক্রিয়েনিন, এগুলো হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন। আর অন্যান্য পদার্থ যেমন শর্করা, ফ্যাট, উৎসেচক হরমোন, এগুলো হচ্ছে রঙ্গক। ঠিক আছে, রঙ্গক পদার্থ, এগুলো জৈব পদার্থ। আমাদের প্লাজমা রসের মধ্যে যে জৈব পদার্থ রয়েছে এগুলো জৈব পদার্থের বিভাগ। আর অজৈব পদার্থ তো জানি যে সকল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে অজৈব। এরপর দেখব রক্তকণিকা। ঠিক আছে, তো রক্তকণিকা 45% থাকে। তো প্লাজমা রসে বা রক্তরসে বেশি থাকে। ঠিক আছে, রক্তের মধ্যে রক্তরস বা প্লাজমা রসে বেশি থাকে, যেটা 55%, আর রক্তকণিকা থাকে 45%। তো রক্তকণিকা তিন প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা যাকে বলবো RBC, রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা WBC, হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিকা বা একে আমরা প্লেটলেটও বলবো। ঠিক আছে, এই তিন প্রকার কণিকা নিয়ে রক্তকণিকা গঠিত। আর আবার শ্বেত রক্তকণিকা দুই প্রকার হয়ে থাকে, যেটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট কি দানাদার থাকে, যে রক্তকণিকাতে দানাদার যুক্ত সেটা হচ্ছে গ্র্যানুলোসাইট। অগ্র্যানুলোসাইট যেগুলো হচ্ছে দানাহীন শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আর গ্র্যানুলোসাইট তিন প্রকার হয়ে থাকে, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। ঠিক আছে, তাহলে কি বলবো যে দানাদার রক্তকণিকা সেটা তিন প্রকার, নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। আর অগ্রানুলোসাইট মানে যেটা অদানাদার, দানাযুক্ত নেই, সেটা হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। তো চলো এবার রক্ত সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঠিক আছে, চলো খাতায় জানবো। তো রক্ত কি? রক্ত হলো এক প্রকার তরল যোগকলা। রক্তের pH কি 7.4 মানে সামান্য ক্ষারীয়। ঠিক আছে, 0.4 আছে তাই সামান্য ক্ষারীয়। আমরা জানি যে pH লেভেল সেটা 7 হচ্ছে প্রশমন। ঠিক আছে, 7 থেকে যদি একটু কম করি সেটা হয়ে যাবে আম্লিক, 7 থেকে যেটা বেশি হয়ে যাবে সেটা হয়ে যাবে ক্ষারীয়। ঠিক আছে, pH স্কেল থাকে 1 থেকে 14 পর্যন্ত। তো 1 থেকে 7 পর্যন্ত কি
অম্ল প্রকৃতির, আর 7 থেকে 14 পর্যন্ত ক্ষারীয়। তো যে 7 পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রশম। তো 7.4 যেহেতু রয়েছে তাই একটু ক্ষারীয়, ঠিক আছে, সামান্য ক্ষারীয়। আয়তন প্রায় 5 লিটার একজন স্বাভাবিক ব্যক্তির দেহে রক্তের পরিমাণ। হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকায় রক্তের রং লাল হয়। ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? ভ্রূণের মেসোডার্ম থেকে। আর হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, ঠিক আছে, যেটা আয়রন নির্মিত, এফি থাকে। আয়তন 5 লিটার একজন স্বাভাবিকদের, 7.4 অর্থাৎ সামান্য ক্ষারীয়। আর এটা হচ্ছে তরল যোগগুলা। রক্ত 2টি উপাদান নিয়ে গঠিত আমরা দেখলাম, রক্তরস বা প্লাজমা, রক্তকণিকা, ঠিক আছে। এরপর আমরা প্রথমে রক্তরস বা প্লাজমা সম্পর্কে জানবো, তারপর রক্তকণিকা, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো এখানে কি বলেছে, প্লাজমা রক্তের সাকার বা কোষীয় উপাদানগুলি বাদ দিলে যে অকোষীয় উপাদান পড়ে থাকে, ঠিক আছে। অকোষীয় উপাদান মানে হচ্ছে প্লাজমা। তো এটি হালকা স্বচ্ছ হলুদ বর্ণের হয়, যেহেতু প্লাজমা রস, ঠিক আছে, রক্তরস একটু হালকা হলুদ বর্ণের হয়। তারপর বিভিন্ন জৈব ও অজৈব উপাদান থাকে। অজৈব উপাদানটি যেমন যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, তারপর কার্বনেট, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, তারপর ক্লোরাইড, এগুলো হচ্ছে অজৈব উপাদান। আর জৈব উপাদান কি? যেমন শর্করা সংকেত C6H12O6। তারপর যেমন প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, সিরাম, গ্লোবিউলিন, ঠিক আছে, এইগুলো হচ্ছে জৈব উপাদান। তো জৈব উপাদানগুলি কি বললাম? শর্করা, প্রোটিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, সিরাম, গ্লোবিউলিন, ঠিক আছে, এগুলো আলফা, বিটা, গামা প্রকৃতির হয়। যেমন তো এই যে ফাইব্রিনোজেন, অ্যালবুমিন মধ্যে যেটা আলফা অ্যালবুমিন, তারপর বিটা গ্লোবুলিন আর প্রথমিন, এগুলো কিন্তু লিভার বা যকৃতে উৎপন্ন হয়। আর গামা গ্লোবিলিন সেটা হচ্ছে লিম্ফোসাইটে উৎপন্ন হয়, ঠিক আছে। যেমন এছাড়া ফ্যাট, লিপিড, কোলেস্ট্রল, বিভিন্ন নাইট্রোজেন গঠিত যৌগ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ক্রিয়েনিন, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোটিনবিহীন এবং নাইট্রোজেন গঠিত। আর সিরামটাও হচ্ছে প্রোটিনবিহীন রক্তরসকে সিরাম বলে। তো প্রোটিন আর সিরামও হচ্ছে একটা প্রোটিনবিহীন। তো কি প্রোটিনবিহীন রক্তরসকে সিরাম বলবো? সিরামে প্লাজমা প্রোটিন থাকে না। তো প্লাজমা প্রোটিনের মধ্যে যে প্লাজমা থেকে প্লাজমা প্রোটিনটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো কি হচ্ছে, শুধুমাত্র প্লাজমাটা পড়ে রয়েছে। তো সেটাই হচ্ছে সিরাম, ঠিক আছে। তো সিরামে প্লাজমা প্রোটিন থাকে না, তাই রক্ততঞ্চন করে না। কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার পর প্লাজমা প্রোটিনবিহীন হালকা হলদে বর্ণের জলীয় অংশ থাকে, ঠিক আছে। তো দেখো এখানে ব্র্যাকেট দিয়ে একটা লাইন রেখেছি, আম গাছের পাকা ফুল কেন? রক্তের যে জৈব উপাদান, প্লাজমা রসের মধ্যে যে জৈব উপাদান, এটা হচ্ছে শর্ট ট্রিক্স মনে রাখা, ঠিক আছে। আম গাছের পাকা ফুল মানে হচ্ছে, আম মানে হচ্ছে অ্যালবুমিন, গাছের মানে হচ্ছে গ্লোবিউলিন, পাকা মানে হচ্ছে প্রথমিন, ফল মানে হচ্ছে ফাইব্রিনোজেন, এগুলো হচ্ছে জৈব উপাদান, ঠিক আছে, মানে প্রোটিনযুক্ত। তো এইভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি। আর প্রোটিনবিহীন বা নাইট্রোজেন গঠিত আমরা তো জানি, ঠিক আছে। ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত। আর সিরামটা কি? প্রোটিনবিহীন রক্তরস, ঠিক আছে, প্রোটিনবিহীন রক্তরস। প্লাজমা প্রোটিন কি? প্রোটিনবিহীন রক্তরসকে সিরাম বলবো, ঠিক আছে। সিরামে প্লাজমা প্রোটিন থাকে না, তাই রক্ততঞ্চন করতে পারে না, ঠিক আছে। মানে যে সিরাম রয়েছে তার মধ্যে কিন্তু প্লাজমা প্রোটিন থাকে না। কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার পর প্লাজমা প্রোটিনবিহীন হালকা হলদে বর্ণের, ঠিক আছে, হালকা হলদে বর্ণের জলীয় অংশ থাকে, হালকা হলদে বর্ণের জলীয় অংশ থাকে। এরপর দেখব রক্তকণিকা বা ব্লাড সেল। এরপর রক্তকণিকা বা আমরা ব্লাড সেল সম্পর্কে জানব। তো এই যে রক্তকণিকা বা ব্লাড সেল, এটা কি আকৃতি, সংখ্যা, গঠন, সৃষ্টি, বয়স, কাজ, প্রকারভেদ এবং ধ্বংস, ঠিক আছে, এগুলো হচ্ছে 8টা পয়েন্ট রক্তকণিকার। এগুলো এক একটা যে বৈশিষ্ট্য, ঠিক আছে, সেইগুলো কিন্তু এখানে লিখে নিয়েছি। আর যেমন রক্তকণিকার আকৃতি, ঠিক আছে, থাকে, আকৃতি কেমন, তারপর সংখ্যা থাকে, কত সংখ্যক যে কণিকা রয়েছে, গঠন থাকে, গঠন কেমন, তারপর সৃষ্টি কিভাবে হচ্ছে, ধ্বংস কিভাবে হচ্ছে, বয়স আমরা জানবো, তারপর কাজ জানবো, কি কাজ করে, প্রকারভেদও জানবো, এই কণিকার তো প্রকারভেদ রয়েছে। আর ধ্বংস মানে কিভাবে তারা যে শেষ হয়, ঠিক আছে, যেমন উৎপত্তি হয় তেমনি শেষ হয় কীভাবে, তো সেটাই আমরা জানবো যে কত দিনের আয়ু থাকে তাদের। তো আমরা জানি রক্তকণিকা 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, আর অনুচক্রিয়
প্লেটলেট, ঠিক আছে, 3 ভাগে বিভক্ত। প্রথমে আমরা লোহিত রক্তকণিকা বা আরবিসি সম্পর্কে জানবো। একে এরিথ্রোসাইটও বলবো, এটাকে বলবো রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল। আকৃতি কি দ্বি অবতল চ্যাপ্টা আকৃতির মতো হয়, নিউক্লিয়াস, তারপর এন্ডোপ্লাজম রেটিকুলাম, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে না লোহিত রক্তকণিকায় আরবিসিতে। সংখ্যা কি মেলের প্রতি ঘনলিটারে 50 লক্ষ থাকে, ফিমেল মহিলাদের ক্ষেত্রে প্রতি ঘনলিটারে 45 লক্ষ থাকে। বর্ণ কি হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জন থাকার কারণে লাল বর্ণের হয়। তো উৎপত্তি দেখো, প্রাথমিক ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলোসা অংশে থাকে, জন্মের আগে যকৃত প্লীহাতে, জন্মের পরে লাল অস্থিমজ্জায় গঠিত হয় আরবিসি, ঠিক আছে। ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভ্যাসকুলোসা অংশে, জন্মের আগে যকৃৎ আর প্লীহাতে, জন্মের আগে, ঠিক আছে, জন্মের আগে, আর জন্মের পরে লাল অস্থিমজ্জায়। যখন যে ভ্রূণ অবস্থায় মানে কি মাতৃগর্ভে যখন থাকে তখন ভাস্কুলোসা অংশে, জন্মের আগে। তো ভ্রূণ অবস্থা মানে কি জাইগোট, যেটা দুটি গ্যামেটের মিললে জাইগোট গঠিত হয় ভ্রূণ অবস্থা। তো সম্পূর্ণ প্রথম স্টেজ, যেটা সম্পূর্ণরূপে কি হয় ভ্রূণটা গঠিত হয় না, সেটাই বলছে। ভ্রূণ অবস্থায় ভাস্কুলোসা অংশে, জন্মের আগে মানে মাতৃগর্ভে থাকে কিন্তু জন্ম হয় না, ঠিক আছে, মাতৃগর্ভের মধ্যেই যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয়। জন্মের আগে বলতে 280 দিন মানে 9 মাস 10 দিনে, যেটা সম্পূর্ণরূপে গঠিত হয় কিন্তু জন্মগ্রহণ হয় না, ঠিক আছে, মাতৃগর্ভেই থাকে। তো সেটা যকৃৎ প্লীহাতে। আর জন্মের পরে বলতে জন্মগ্রহণের পরে সেটা অস্থিমজ্জায় গঠিত হয়, ঠিক আছে। জন্মের পরে মানে মাতৃগর্ভের বাইরে, ঠিক আছে, তো সেখানে অস্থিমজ্জায় গঠিত হয়। আরবিসির বয়স হচ্ছে 120 দিন। আর আরবিসির বয়স হচ্ছে 120 দিন। ধ্বংস হচ্ছে প্লীহা ও যকৃতে, ঠিক আছে। তাই আমরা প্লীহাকে কি বলবো, তাই আমরা প্লীহাকে আরবিসির কবরখানা বলবো। কেন? ধ্বংস হচ্ছে প্লীহাতে, ঠিক আছে, প্লীহাতে যকৃতে, বেশিরভাগ প্লীহাতেই হয়। আর একটা মনে রাখবো যে আরবিসি তৈরি হওয়াকে বলবো আমরা এরিথ্রোপয়োসিস। আরবিসি তৈরি হওয়াকে এরিথ্রোপয়োসিস। কাজ কি? যেমন শ্বাসবায়ু, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে আরবিসির কাজগুলো, ঠিক আছে। তারপর অম্ল ক্ষারের সমতা বজায় রাখে, সান্দ্রতা বজায় রাখে, বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে আরবিসির ধ্বংসের ফল। বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি হয় কখন? না, আরবিসি ধ্বংসের ফলে হয়। তারপর আরবিসিতে উপস্থিত হিমোগ্লোবিনের মধ্যে সংযুক্ত প্রোটিন থাকে, যেটা হচ্ছে ক্রোমোপ্রোটিন ও শ্বাসরঞ্জক, ঠিক আছে। হিমোগ্লোবিন যেটা হচ্ছে হিম প্লাস গ্লোবিন মানে হচ্ছে লোহা প্লাস প্রোটিন মিলে হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। আরবিসিতে হিমোগ্লোবিনের মধ্যে সংযুক্ত প্রোটিন আমরা জানি কি, যেটা প্রোটিন প্লাস অপ্রোটিন মিলে। প্রোটিন হচ্ছে গ্লোবিন প্রোটিন, আর হিম একটা হচ্ছে অপ্রোটিন যেটা হচ্ছে রঙ্গক, ঠিক আছে। তাহলে লোহা প্লাস প্রোটিন। আর বিলিরুবিন বিলিভার্ডিন কখন তৈরি হচ্ছে? যখন আরবিসি যেটা রেড ব্লাড সেল সেটা ধ্বংস হচ্ছে, তখন যে হলদে ভাব, ঠিক আছে, তখন সেটা পরিণত হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিনে। এরপর দেখব শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল। একে আমরা লিউকোসাইটও বলবো। আকৃতি কি? নির্দিষ্ট কোনো আকৃতি নেই, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এটি নিউক্লিয়াস যুক্ত বর্ণহীন হয়। যেটা ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা সেটা নিউক্লিয়াস যুক্ত, আর আরবিসি কি? নিউক্লিয়াস বিহীন, তারপর ইআর বিহীন, মাইটোকন্ড্রিয়া বিহীন, ঠিক আছে। শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 4500 থেকে 11000 পর্যন্ত। এই যে তারপর উৎপত্তি কি? অস্থিমজ্জা, লসিকাবাহ, প্লীহাতে উৎপত্তি হয়, ঠিক আছে। ডাব্লিউবিসি কি? অস্থিমজ্জা, লসিকাবাহ এবং প্লীহাতে উৎপত্তি হয়, ঠিক আছে। ডাব্লিউবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো লিউকোপয়েসিস। যেমন আরবিসি তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি এরিথ্রোপয়েসিস, সেরকম একে বলবো লিউকোপয়েসিস, ঠিক আছে। এর নাম হচ্ছে লিউকোসাইট, আর আরবিসির নাম হচ্ছে কি? এরিথ্রোসাইট। তারপর দেখো ডাব্লিউবিসিকে দানার উপস্থিতি অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে গ্র্যানুলোসাইট দানাযুক্ত, আর অগ্র্যানুলোসাইট সেটা হচ্ছে অদানাদার, ঠিক আছে। আর বয়স হচ্ছে 12 থেকে 13 দিন, ঠিক আছে, 12 থেকে 13 দিন ডাব্লিউবিসি এর মেদকাল। যেমন আমরা আরবিসির ক্ষেত্রে দেখলাম 120 দিন, এখানে কিন্তু 12 থেকে 13 দিন। তারপর দেখো গ্র্যানুলোসাইট মানে দানাযুক্ত কি কি? নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল। নিউট্রোফিল কি? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যে রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে। এগুলো কিন্তু শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির বিভাগ বলছি। কি? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। বেসোফিল কি? হিস্টামিন ও হেপারিন নিঃসৃত করে। হিস্টামিন কি? অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। আর হেপারিন কি? দেহ অভ্যন্তরে রক্তবাহে, রক্ততঞ্চনে ও জমাট বাঁধতে বাধা দেয়। ইউসিনোফিল কি? হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। আর অগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাবিহীন,
ঠিক আছে। দানাবিহীন কী যেমন মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইট দুই প্রকার, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট রস ভিত্তিক অনাক্রমতা যেটা অ্যান্টিবডি গঠন করে, আর টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা যেটি জীবাণু ধ্বংস করে। তো এই যে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট যেগুলো রয়েছে, ঠিক আছে, লিম্ফোসাইটের যে বিভাগ এটা কিন্তু আমরা পরের চ্যাপ্টারতে পড়ব, ঠিক আছে। অনাক্রমতা চ্যাপ্টারতে কিন্তু এইগুলো আছে, রোগ জীবাণু কীভাবে ধ্বংস করে আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে, ঠিক আছে, যে অনাক্রমতা সৃষ্টি করে এই সম্পর্কে কিন্তু পরের চ্যাপ্টারতে যে 4 নম্বর চ্যাপ্টার আছে সেখানে আমরা জানব। চ্যাপ্টারটির নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ, ঠিক আছে, 4 নম্বর চ্যাপ্টার। সেখানে অনাক্রমতার মধ্যে আমরা এগুলো দেখতে পাবো। তো এখন আমরা রক্ত নিয়ে পড়ছি, তো আমরা রক্ত সম্পর্কেই জানবো। তো আমরা এভাবে মনে রাখতে পারি, নিউট্রোফিল আর যে মনোসাইট, ঠিক আছে, এই দুটো কী করছে, জীবাণু ধ্বংস করছে, নিউট্রোফিল আর মনোসাইট। নিউট্রোফিল কিন্তু দানাযুক্ত, আর মনোসাইট যেটা সেটা কিন্তু অদানাদার মানে দানাবিহীন। নিউট্রোফিল আর মনোসাইট জীবাণু ধ্বংস করে। বেসোফিল হিস্টামিন ও হেপারিন নিঃসরণ করে। হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধ হয়, আর হেপারিন কি দেহপন্ত্রে রক্ততঞ্চনে বাধা দেয়। যে রক্ত মন্ড হয়ে যায় শরীরের মধ্যে, যখন কোনো জায়গায় কাটা গেলে কিছুক্ষণ পর দেখবে রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে, সেটাই আর কি রক্তচঞ্চল। তো সেটাই বাধা দেওয়ার জন্য হেপারিন নিঃসরিত হয়, ঠিক আছে। দেহের ভেতরে হেপারিন নামক এক ধরনের এই যে প্রোটিন রয়েছে, সেটা কিন্তু আমাদের দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছে, ঠিক আছে। তাই আমাদের ভেতরের মধ্যে তরল অবস্থায় রক্ত থাকে এই হেপারিনের জন্য। আর একটা যেটা আছে, আরও একটা রয়েছে যেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে। সেটা হচ্ছে যখন ব্লাড বোতলের মধ্যে থাকে, ঠিক আছে, তখন সেটা সোডিয়াম সাইট্রেটটা কাজে লাগে রক্ত তরল অবস্থায়। তো সেটা হচ্ছে কৃত্রিম উপায়, ঠিক আছে। সোডিয়াম সাইট্রেট মানে রক্তকে তরল রাখতে সাহায্য করে, জমাট বাঁধতে দেয় না। যদি বোতলের মধ্যে একটা রক্তকে রাখি সেখানেও তো জমাট বেঁধে যাবে, ডাব হয়ে যাবে, তো সেখানে সোডিয়াম সাইট্রেট প্রয়োগ করা হয়। আর ইউসিনোফিল কি হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। ইউসিনোফিল কি হিস্টামিন প্রতিরোধ করে, মানে হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। এই যে ইউসিনোফিল সেখানে বিভিন্ন ধরনের যে অ্যালার্জি রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেই অ্যালার্জিকে দূর করতে সাহায্য করে। সেই অ্যালার্জিকে দূর করতে সাহায্য করে ইউসিনোফিল ব্লাড, ঠিক আছে। এটা হচ্ছে ইউসিনোফিল কণিকা, তো এটাও দানাদার যুক্ত। আর লিম্ফোসাইট তো বললামই, যেটা অ্যান্টিবডি তৈরি করে, মানে দেহের যে অনাক্রমতা, ঠিক আছে, আমাদের দেহের রোগ প্রতিরোধের জন্য এটা কাজে লাগায়, ঠিক আছে। লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, এটা হচ্ছে রস ভিত্তিক অ্যান্টিবডি গঠন করে, আর কোষ ভিত্তিক যেটা কোষকে অনাক্রমতা জীবাণু ধ্বংস করে। মানে কোষ ভিত্তিক কি, মানে অনাক্রমতা যে সকল জীবাণু রয়েছে সেদেরকে কিন্তু ধ্বংস করে, যে ক্ষতিকর জীবাণুর কোষকে ধ্বংস করে। আর বি লিম্ফোসাইট রস ভিত্তিক, মানে যে আমাদের শরীরে তরল পদার্থ যে সকল ব্লাডগুলো রয়েছে সেখানের মধ্যে কিছু জীবাণু থাকে, সেই জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করে বি লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের পার্টটা আমরা 4 নম্বর চ্যাপ্টার অনাক্রমতা জানবো, ঠিক আছে। তো এখন আপাতত এটা জেনে রাখো। এরপর দেখবো অনুচক্রিকা বা প্লেটলেট, একে আমরা থ্রম্বোসাইটও বলবো। আকৃতি কি, মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের অনুচক্রিকা দেখতে পাবো। এটাও কিন্তু লোহিত রক্তকণিকার মতোই নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে। শুধুমাত্র শ্বেত রক্তকণিকা মানে WBC সেটাই নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে, তাই বিভাজিত হতে পারে শ্বেত রক্তকণিকা। আর এই যে অনুচক্রিকা আর RBC সেম, এরা কিন্তু নিউক্লিয়াসবিহীন, ঠিক আছে। ডিম্বাকার, বৃত্তাকার বা মাককৃতির হয় এবং উভয়তল চাকতির মতো হয়। সংখ্যা কি সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, ঠিক আছে। উৎপত্তি কি, লাল অস্থিমজ্জায়, এই যে লাল অস্থিমজ্জায় মেগাক্যারিওসাইট কোষের ঘনপথ ভেঙে অনুচক্রিকার উৎপত্তি হয়, ঠিক আছে। কি বলছে, লাল অস্থিমজ্জায় মেগাক্যারিওসাইট কোষের ঘনপথ ভেঙে অনুচক্রিকার উৎপত্তি হয়। বয়স হচ্ছে 8 থেকে 12 দিন, এটা কিন্তু গড়ে, ঠিক আছে, গড়ে 8 থেকে 12 দিন। ধ্বংস কি, প্লিহার টিস্যু ম্যাক্রোফাজ ব্যবস্থার মাধ্যমে অনুচক্রিকা ধ্বংস হয়। টিস্যুর ম্যাক্রোফাজ ব্যবস্থায়, ঠিক আছে, টিস্যুর ম্যাক্রোফাজ ব্যবস্থার মাধ্যমে অনুচক্রিকা ধ্বংস হয়। কাজ রক্ততঞ্চনে সাহায্য করে, ঠিক আছে। অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে, মানে এটা কি, এটা যে রক্তকে তরল অবস্থায় রাখে তার অপোজিট, ঠিক আছে। মানে রক্তকে
অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে মানে রক্ত মণ্ডে পরিণত করে। ঠিক আছে, কোনো জায়গায় যদি কাটা যায় তো সেখানে রক্ত যদি অনবরত তরল আকারে বেরিয়ে থাকে, ঠিক আছে, বেরোতে থাকে, তাহলে কিন্তু কী হবে, সেই প্রাণী বাঁচতে পারবে না। তো এইখানে কিন্তু কাজে লাগে। কাটা যাওয়ার পর অটোমেটিক কী হয়ে যায়, রক্ততঞ্চন হয়ে যায়, মানে সেখানে জমাট বাঁধতে শুরু করে এবং রক্তক্ষরণ বন্ধ হয়। তাই এখানে অনুচক্রিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন কোনো জায়গায় কাটা যাওয়ার ক্ষেত্রে তো বিশেষ করে ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যদি চোট লাগলো বা আঘাত লাগলো, এই রক্তক্ষরণ হওয়াকে বন্ধ করে দেয়। যদি অনবরত রক্তক্ষরণ হতে থাকে তাহলে সেই প্রাণী কী হবে, অটোমেটিক ব্লিডিং হওয়ার পরে সে প্রাণী আর দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু দুর্বল হয়ে যাবে। তাহলে এই অনুচক্রিকা সেই জায়গায় কাজ লাগে, মানে রক্তক্ষরণ বাধা দেয়। তো আমরা রক্ত সম্পর্কে জানলাম। ঠিক আছে, রক্তের উপাদান এবং তাদের প্রকারভেদ। ঠিক আছে, এরপর যে সংবহনতন্ত্রের রক্ত জানলাম, তো এরপর যে আমরা রক্ত সম্পর্কে জানলাম, আরও একটা হচ্ছে যেটা হচ্ছে লসিকা। ঠিক আছে, এই লসিকাটা জেনে নেব। তো এটা বইতেও আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের লসিকাও থাকে দেহের মধ্যে, যেটা সংবহনে কাজে লাগে, সংবহনতন্ত্রে। এগুলো কিন্তু উপাদান। ঠিক আছে, তরল আকারে সংবহনতন্ত্রের উপাদান এটা তো আমরা প্রথমে রক্ত সংবহনতন্ত্রের উপাদানগুলো দেখলাম, এরপর লসিকা সংবহনতন্ত্রের উপাদান দেখে নিই। তো লসিকাকে আমরা কি বলবো, লিম্ফ। ঠিক আছে, এটি কি লসিকা গ্রন্থে উপস্থিত এক প্রকার তরল যোগকলা ও ঈষৎ হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় হয়। পরিমাণ 1 থেকে 2 লিটার হয়ে থাকে আমাদের পুরো দেহের মধ্যে। ঠিক আছে, কাজ কি, যেখানে রক্ত পৌঁছতে পারে না সেখানে লসিকা পৌঁছয়, যেখানে রক্ত পৌঁছয় না সেখানে কিন্তু লসিকা পৌঁছয়। তারপর কি, শ্বাসবায়ু পরিবহন করে, পুষ্টি পদার্থ সরবরাহ করে, বজ্র পদার্থ অপসারণ করে আর অনাক্রমতায় সাহায্য করে। এইগুলো হচ্ছে লসিকার কাজ। ঠিক আছে, শ্বাসবায়ু পরিবহন করা, পুষ্টি পদার্থ সরবরাহ করা, বর্জ্য পদার্থ অপসারণ করা, অনাক্রমতা সাহায্য করা, এগুলো কি ঈষৎ হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় হয়ে থাকে। আর এগুলো হচ্ছে এক প্রকার তরল যোগকলা। ঠিক আছে, লসিকারও প্রকারভেদ আছে, যেমন ঘাম। ঠিক আছে, সোয়েট, তো এটা ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। কাজ কি, বিপাকজাত বর্জ্য পদার্থ অপসারণ করে। তারপর CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা একটা সংবহন যেগুলো লসিকার মধ্যে পড়ছে। অবস্থান কি, মস্তিষ্কের নিলয়, মেনিনজেস, সুষুম্না কাণ্ড, বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, তার উৎপত্তি কি, কোরোয়েড প্লেক্সাস থেকে উৎপত্তি হয়। তারপর সাইনোভিয়াল তরল, যেটা অবস্থান হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে থাকে। কাজ কি, ঘর্ষণজনিত আঘাত থেকে অস্থিকে রক্ষা করে, অস্থিসন্ধিকে সঞ্চালন সাহায্য করে। তারপর ইন্ট্রা অকুলার তরল, অবস্থান হচ্ছে চোখের অক্ষিগুলোকে উপস্থিত তরল, অ্যাকুয়াস হিমোর ও ভিট্রিয়াস হিমোন। তারপর হচ্ছে সেরাস তরল। তো এই যে সরাস তরল, এগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন প্লুরাল তরল, তারপর প্যারিকার্ডিয়াল তরল। এই সরাস তরল বিভিন্ন প্রকার হয়ে থাকে। এগুলো কিন্তু আবরণীর কাছে কিন্তু এগুলো বেশি দেখতে পাবো। ঠিক আছে, আবরণীর মধ্যে এই তরলগুলো আমরা বেশি দেখতে পাবো। তো প্লুরাল তরল কি, ফুসফুসের প্লুরা আবরণীর ভেতরে, প্যারাইটাল মানে হচ্ছে বাইরের এবং ভিসেরাল মানে হচ্ছে অভ্যন্তরের মধ্যবর্তী অংশ অবস্থিত হচ্ছে প্লুরাল তরল। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল তরল, যেটা হচ্ছে হৃৎপিণ্ডের দ্বিপর্দাবৃত্ত আবরণীর প্যারিকার্ডিয়াল ওর মধ্যবর্তী অংশে পেরিকার্ডিয়াল তরল অবস্থিত। ঠিক আছে, এগুলো হচ্ছে প্যারিকার্ডিয়াল, যেগুলো হৃৎপিণ্ডে আমরা দেখেছি। হৃৎপিণ্ডে কী হচ্ছে, হৃৎপিণ্ডের আবরণীর নাম জানি আমরা পেরিকার্ডিয়াম, আর ফুসফুসের আবরণীর নাম জানি প্লুরা। ঠিক আছে, সেই আবরণীর মধ্যে যে সকল তরল রয়েছে সেইগুলো আমরা সরাস তরল বলবো, বিভিন্ন আবরণের মধ্যে দেখতে পাবো। তার মূত্র হচ্ছে রেচন পদার্থ রূপে নির্গমন, সেটাও কিন্তু একটা লসিকাবাহের অন্তর্গত। তো আমরা রক্ত সংবহনতন্ত্র এবং লসিকা সংবহনতন্ত্রের ডিটেলসে জানলাম। ঠিক আছে, তো এখনও রক্তটা শেষ হয়নি। আমরা রক্তের বিভিন্ন শ্রেণী বা আমরা বলতে পারি রক্তের বিভিন্ন গ্রুপ দেখতে পারবো। তারপর রক্ত তঞ্চক পদ্ধতি কি, ঠিক আছে, কীভাবে রক্ত তঞ্চিত হচ্ছে মানব শরীরে, মানে এক জায়গায় ক্ষতস্থান থেকে রক্ত যখন তরল আকারে বেরিয়ে যাচ্ছে সেটা কীভাবে তঞ্চিত হচ্ছে সেই পদ্ধতিটা দেখব। এবং রক্ত তঞ্চর যে বিরোধী পদার্থ, মানে তরল রাখতে যে সাহায্য করে সেইগুলো দেখব। ঠিক আছে, রক্তটার কিছু পার্টটা এখনও বাকি আছে, চলো দেখে নিই, এগুলোই দেখব। তো আমরা জানি যে রক্তের বিভিন্ন গ্রুপ হয়ে থাকে, A পজিটিভ A নেগেটিভ, B পজিটিভ B নেগেটিভ, O পজিটিভ O নেগেটিভ, AB পজিটিভ। ঠিক আছে, AB নেগেটিভ, এগুলো আমরা দেখে থাকি। তো দেখো সেইগুলোই কিন্তু এবার জানবো। 1901 খ্রিস্টাব্দে চিকিৎসক ও বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, এটা ইম্পর্টেন্ট, কত খ্রিস্টাব্দে, 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর দেখো অ্যাগ্লুটিনোজেন ও
অ্যাগ্লুটিনোজেন বা ইমিউজেন বা একে আমরা অ্যান্টিজেনও বলবো। অ্যান্টিজেন থাকে আরবিসির কোষ পর্দায়, যেমন এবি ওইগুলো হচ্ছে গ্রুপ রক্তের। আর অ্যাগ্লুটিনিন বা ইমিউনোগ্লোবিউলিন বা একে আমরা অ্যান্টিবডি বলবো, এগুলো থাকে প্লাজমায় বা আমরা বলতে পারি রক্তরসে। ঠিক আছে, তো অ্যান্টিজেন থাকে কি, অ্যান্টিজেন থাকে আরবিসির কোষ পর্দায়। আর অ্যাগ্লুটিনিন বা ইমিউনোগ্লোবিন বা আমরা বলতে পারি অ্যান্টিবডি, এগুলো থাকে রক্তরসে। তো ক্লাস 9-এর বইতে, ঠিক আছে, এই যে ব্লাড গ্রুপ রক্ত সম্পর্কে পুরো শর্টকাটে দেওয়া আছে। ঠিক আছে, তো ক্লাস 9 অনুযায়ী আমরা সেইভাবেই পড়বো। ঠিক আছে, 11-12-এ এগুলো কিন্তু আরও ভালোভাবে দেওয়া আছে, যে রক্ত সম্পর্কে, তারপর যে রক্তের গ্রুপ, রক্ততঞ্চন পদ্ধতি, তারপর যে রক্ত কিভাবে তঞ্চিত থেকে বাঁধা আছে, এগুলো কিন্তু 11-12-এ মানে উচ্চতর শ্রেণীতে কিন্তু আরও ডিটেলসে দেওয়া থাকে। তো ক্লাস 9 লেভেল অনুযায়ী আমরা সেভাবেই পড়বো যেমনভাবে রয়েছে। তো এই যে অ্যান্টিজেন বা আমরা বলতে পারি অ্যাগ্লুটিনোজেন বা একে আমরা বলবো ইমিউজেন, ঠিক আছে, ইমিউনোজেন। তো এইগুলোর ভিত্তিতে কিন্তু এই যে অ্যান্টিজেনেরই আরেক নাম ইমিউনোজেনেরই আরেক নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। ঠিক আছে, এগুলো একই। তো এই অ্যান্টিজেনের ভিত্তিতেই কিন্তু ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছিল ফার্স্ট। ঠিক আছে, এই অ্যান্টিজেনের ভিত্তিতেই ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। তো অ্যান্টিজেন মানে কি, দেহের মধ্যে যে সকল যে ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু প্রবেশ রয়েছে, সেটা কিন্তু দেহের রোগের কী হচ্ছে, রোগের প্রতিরোধ সক্রিয় করে দিচ্ছে। ঠিক আছে, রোগের মধ্যে সেই জীবাণু ঢুকে সেটা সক্রিয় করে দিচ্ছে, সেই জীবাণু, ঠিক আছে, সেই রোগকে সক্রিয় করে তুলছে। আর অ্যান্টিবডি কি, তার প্রতিরোধ করছে, মানে সেই জীবাণুকে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করছে। ঠিক, আমাদের দেহের মধ্যে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রয়েছে, তাদের দেহের রোগ প্রতিরোধ কী করছে, লড়াই করছে। ঠিক আছে, আমাদের দেহের মধ্যে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রয়েছে, সেটা কি ক্রমাগত লড়াই চলছে। ঠিক আছে, অনাক্রমতার সৃষ্টি করছে। অ্যান্টিজেন যদি দেহের প্রতিরোধকে সক্রিয় করে তোলে, সে অ্যান্টিবডি তার প্রতিরোধের মাধ্যমে তাকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, সেই রোগের প্রতি লড়াই করবে অ্যান্টিবডি, আর অ্যান্টিজেন সেই রোগকে সক্রিয় করতে সাহায্য করবে। আর অ্যান্টিবডি সেটাকে কী করবে, প্রতিরোধ করে, লড়াই করে তাকে ধ্বংস করবে। ঠিক আছে, সেই রোগকে প্রতিরোধ করবে। তো সেটাই আমাদের দেহের মধ্যে হয়। ঠিক আছে, প্রত্যেক প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই রোগ প্রতিরোধ অনবরত চলতে থাকে। তো সেই অনুযায়ী আমরা কি বললাম, যে রক্তের গ্রুপ অ্যান্টিজেনের ভিত্তিতেই তৈরি হয়। ঠিক আছে, এ বি আর ও, আর যেটার প্রতি প্রতিরোধ করে সেটা হচ্ছে আর এই যে অ্যান্টিজেন কি বললাম, এটা সক্রিয় করছে দেহের প্রতি। ঠিক আছে, জীবাণুকে কি করছে, সক্রিয় করে তুলছে রোগের। আর তার প্রতিরোধের জন্য অ্যান্টিবডি রয়েছে, কি করছে, দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে বিনাশ করছে, মানে প্রতিরোধ গড়ে তুলছে। তো কি, এ বি ব্লাড গ্রুপে এ ও বি উভয় অ্যান্টিজেন থাকে, কিন্তু অ্যান্টিবডি থাকে না, তাইকে সার্বিক গ্রহিতা বলবো। আর ও ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিবডি ও ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে, কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না, তাইকে আমরা সার্বিক দাতা বলবো। মানে এ আর বি ব্লাড গ্রুপ, এটা কিন্তু সব ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারবে গ্রহিতা, কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, সেটাই বলছে। এর অ্যান্টিজেন রয়েছে, ঠিক আছে, অ্যান্টিবডি নেই, তাহলে কিন্তু সে কাউকে দিতে পারবে না। তার বিরুদ্ধে কিন্তু যে রোগের আক্রমণটা তার দেহে কিন্তু বেশি থাকে, বেশি পরিমাণে এ বি রক্তগ্রুপে, যেহেতু শুধুমাত্র অ্যান্টিজেনই রয়েছে। ঠিক আছে, জীবাণুই রয়েছে, ধ্বংস করার মতো অ্যান্টিবডি নেই, তাহলে তো এই সার্বিক গ্রহিতা সবারই কাছ থেকেই নেবে। ঠিক আছে, মানে দেহে লড়াই করার জন্য যে অ্যান্টিবডি দরকার, তো সব ব্লাড গ্রুপের কাছ থেকেই নেবে। আর ও ব্লাড গ্রুপ কি সার্বিক দাতা, মানে সবাইকে, সব ব্লাড গ্রুপকেই দেবে, এ বি, তারপর ও, এদেরকে দিতে পারবে, কিন্তু এরা নিতে পারবে না। মানে এদের মধ্যে শুধুমাত্র অ্যান্টিবডি রয়েছে, মানে শুধু প্রতিরোধ ক্ষমতাই রয়েছে, রোগ নেই। ঠিক আছে, রোগের মধ্যে যে সক্রিয় জীবাণু রয়েছে তার মধ্যে নেই ও ব্লাড গ্রুপে, তাই তারা এ বি ব্লাড গ্রুপের কাছ থেকে তো নিতেই পারবে না। কেন? কারণ তাদের মধ্যে অত্যাধিক যে জীবাণুর যে প্রতিরোধ, মানে জীবাণুর যে সক্রিয় জীবাণুর, সেটার পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, আর ও ব্লাড গ্রুপে কিন্তু সেই সক্রিয় জীবাণুর পরিমাণটা নেই, মানে অ্যান্টিজেন নেই, শুধুমাত্র অ্যান্টিবডি রয়েছে, দেহ প্রতিরোধ, তাই জীবাণু প্রবেশ তাই নিতে পারবে না, মানে জীবাণু প্রবেশের জন্য, আক্রমণ করবার জন্য ক্ষতিকর নিলে, তাই সেটাই বলেছে। তো এই যে মানব রক্তের এবিও গ্রুপ সিস্টেম, ঠিক আছে, এই যে মানব রক্তের এবিও গ্রুপ সিস্টেম, ঠিক আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি লেখা রয়েছে, আর দাতার গ্রুপ আর গ্রহিতার গ্রুপ,
তো এই অ্যান্টিজেন গ্রুপ ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকবে বি, ঠিক আছে। তাহলে দাতা মানে দিতে পারবে কাকে কাকে, এ গ্রুপকে দিতে পারবে, এ বি গ্রুপকে দিতে পারবে। আর গ্রহীতার গ্রুপ মানে গ্রহণ করতে পারবে এর কাছ থেকে এবং ও এর কাছ থেকে, ঠিক আছে। এখানে কিন্তু বি গ্রুপের কাছ থেকে গ্রহণ করতে পারবে না। কেন? তো কেন বিটা অ্যান্টিজেনের কাছ থেকে নিতে পারবে না? যেহেতু অ্যান্টিজেন এ রয়েছে, ঠিক আছে। অ্যান্টিজেন এর সঙ্গে যদি অ্যান্টিজেন বি যুক্ত হয়ে যায় তাহলে সেই রক্ত প্রবাহের মাধ্যমে রক্ত কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু হবে, ঠিক আছে। মানে রক্ত তঞ্চিত হতে শুরু করবে। তাহলে রক্ত প্রবাহী আর শরীরের মধ্যে রক্ত প্রবাহ হবে না। রক্ত ভেঙে গেলে কী হবে? রক্তে অ্যানিমিয়া সৃষ্টি হবে, বা আমরা বলতে পারি যে রক্ত সেটা তঞ্চিত হতে শুরু করবে, ঠিক আছে। মানে বারবার সেটা ব্লাডটা ভেঙে যাবে। বলতে পারি থ্যালাসেমিয়া যে এক প্রকার রোগ আছে, সেই থ্যালাসেমিয়া রোগে পরিণত হবে, ঠিক আছে। সে থ্যালাসেমিয়ার মতো রক্ত আস্তে আস্তে ভেঙে যাবে, মানে বারবার তাকে রক্ত চেঞ্জ করতে হবে, ব্লাড চেঞ্জ করতে হবে, সেটাই বলেছে। তাই কি বলেছি, শুধুমাত্র যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে তার অ্যান্টিবডি থাকবে বিটা, তার অ্যান্টিবডি থাকবে বি, ঠিক আছে। সে তাদেরকে দিতে পারবে এ গ্রুপ বি গ্রুপকে, কিন্তু গ্রহণ করতে পারবে এ আর ও এর কাছ থেকেই শুধুমাত্র, ঠিক আছে। বিটা যে বি গ্রুপ রক্ত বা এ বি রক্ত বলতে পারি, তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবে না, ঠিক আছে। এ অ্যান্টিজেনের কাছ থেকে নিতে পারবে, আর যে ও ব্লাড গ্রুপ সেটা ও ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারবে। ব্লাড গ্রুপ সবসময় অ্যান্টিজেনের ভিত্তিতেই হয়, তাই এখানে মেন যেটা সেটা অ্যান্টিজেনকেই ধরেছে, ঠিক আছে। অ্যান্টিজেন যদি থাকে এ, তাহলে এই অ্যান্টিজেনের কাছ থেকে নিতে পারবে, আর ও তো নিতে পারবে যেহেতু ও সার্বিক দাতা, ও সবাইকেই দিতে পারবে ও ব্লাড গ্রুপ, ঠিক আছে। আর যে এ বিটা, এই যে এ বি রয়েছে, এটা সবার কাছ থেকে গ্রহণ করতে পারবে কিন্তু দিতে পারবে না। তাই এ ব্লাড গ্রুপ শুধুমাত্র এর কাছ থেকেই নিতে পারবে, আর ও তো স্বাভাবিক নয়, ও তো সবাইকেই দেবে, ঠিক আছে। ও সব ব্লাড গ্রুপকেই দেবে। আর এ ব্লাড গ্রুপ কাকে কাকে দেবে? এ আর এ বিকে। ওকে দিতে পারবে না, ও কিন্তু আবার গ্রহীতা নয়, ও শুধু ও এর কাছ থেকেই নিতে পারবে, এই যে ও, ঠিক আছে। তারপর বি ব্লাড গ্রুপ, ঠিক আছে। বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন বি থাকবে, ঠিক আছে, আর অ্যান্টিবডি এ থাকবে। এখানে আলফা বিটা ধরে দেওয়া আছে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। যদি এ বি করি তাহলে কিন্তু কোনটা অ্যান্টিজেন কোনটা অ্যান্টিবডি বুঝতে পারবো। বিটার আলফা এইভাবে চিহ্নিত করা হয়। বি অ্যান্টিজেন রক্তে অ্যান্টিবডি থাকে এ, ঠিক আছে। দাতা কি বি গ্রুপকে দিতে পারবে আর এ গ্রুপকে দিতে পারবে, আর গ্রহীতা কি বি গ্রুপের কাছ থেকে নিতে পারবে আর ও গ্রুপের কাছ থেকে নিতে পারবে, ঠিক আছে। আমরা জানি যে অ্যান্টিজেনের ভিত্তিতেই কিন্তু ব্লাড গ্রুপ নির্ণয় হয়। এই যে দেখো প্রত্যেকটা ব্লাড গ্রুপ এবং তাদের অ্যান্টিজেন রয়েছে, সব কিন্তু এই অ্যান্টিজেনের ভিত্তিতেই হয় ব্লাড গ্রুপ। তো একই রকমভাবে এর মতোই, ঠিক আছে, এ বিকে দিতে পারবে আর এ বিকে দিতে পারবে, ঠিক আছে। আর যে গ্রহীতা তা বি এর কাছ থেকে নিতে পারবে আর ও এর কাছ থেকে, যেহেতু বি অ্যান্টিজেন তাই বি অ্যান্টিজেনের গ্রুপের রক্তের কাছ থেকেই নিতে পারবে, আর ও তো নিতেই পারবে, ও তো সবাইকেই দিতে পারে, তাই ও এর কাছ থেকে নিতে পারবে। আর বি অ্যান্টিজেন বিকে দিতে পারবে আর এ বিকে দেখো দিতে পারছে, প্রত্যেকটা এ বিকে দিতে পারছে। তো যে সব ব্লাড গ্রুপ, ঠিক আছে, প্রত্যেকটা দেখো ব্লাড গ্রুপ রয়েছে, সব ব্লাড গ্রুপের কাছ থেকে কিন্তু এ বিগুলো নিয়ে যাবে, ঠিক আছে। সব ব্লাড গ্রুপ এ বির কাছ থেকে নিতে পারবে, আর ও ব্লাড গ্রুপগুলো সবাইকেই দিতে পারবে, আর ও ব্লাড গ্রুপটা সবাইকেই দিতে পারবে, ঠিক আছে। তারপর দেখো এ ও বি অ্যান্টিজেন হবে, যেহেতু এ বি, তাহলে অ্যান্টিবডি থাকবে না। এ বি অ্যান্টিজেনের কোনো অ্যান্টিবডিই থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র দিতে পারবে এ বিকেই দিতে পারবে। তো একটু আগেই বললাম যে এ বি গ্রহীতা, সার্বিক গ্রহীতা শুধুমাত্র। তো একটু আগে দেখলাম যে এ বি সার্বিক গ্রহীতা, ঠিক আছে, সবারই কাছ থেকে গ্রহণ করতে পারবে এবং দিতে পারবে শুধুমাত্র এ বিকে। যেহেতু এ বি ব্লাড গ্রুপ, তাই এ বিকেই দিতে পারবে। এর মধ্যে কোনো অ্যান্টিবডিই নেই, তো দিবে কাকে? অ্যান্টিজেনের, মানে জীবাণুর যে সক্রিয়তা, ঠিক আছে, জীবাণুর সক্রিয়তা বেশি, ঠিক আছে, দেহের যে রোগের ক্ষমতাটা বেশি, তার প্রতিরোধের ক্ষমতা নেই, তাই কিন্তু কোনো ব্লাড গ্রুপকেই তিনি দিতে পারবে না, এই যে এ বি, ঠিক আছে। আর গ্রহীতা সবার কাছ থেকেই নিতে পারবে, এই যে এ বি, এই সব ব্লাড গ্রুপ কাছ থেকে নিতে পারবে, এ বি ও সবার কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু দিতে পারবে না, দিতে শুধু এ বিকেই পারবে। আবার ও ব্লাড গ্রুপ কি? ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেনেই থাকে না, মানে কোনো জীবাণুই থাকে না, শুধুমাত্র অ্যান্টিবডি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার পাওয়ার বেশি, ঠিক আছে। এ এবং বি, তাই অ্যান্টিবডি দেখো এ বি দুটো প্রকার থাকে, তাই কোনো অ্যান্টিজেন থাকে না ও ব্লাড গ্রুপে, ঠিক আছে। এর দাতা কি? দাতা হচ্ছে, আমরা জানি সবাইকেই দিতে পারবে, সার্বিক দাতা, তা ঠিক আছে, ইউনিভার্সাল ডোনার যাকে বলছি। আর একে বলছি
এই যে এবি ব্লাড গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট মানে সার্বিক গ্রহীতা, আর ও পজিটিভ কি বললাম, সার্বিক দাতা মানে ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, তো এটা কিন্তু জেনে রাখা খুবই দরকার এই ব্লাড গ্রুপ সম্পর্কে। ঠিক আছে, বাস্তব জীবনের পক্ষে তো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই ব্লাড গ্রুপ সম্পর্কে প্রত্যেকেরই জানা দরকার। তো এই যে বিভিন্ন অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে ব্লাড গ্রুপের কিছু ছবি এঁকেছি যাতে বুঝতে সুবিধে। যেমন ব্লাড এ গ্রুপের ক্ষেত্রে কি বললাম, অ্যান্টিজেন এ থাকবে, অ্যান্টিবডি বি থাকবে, থাকার জরুরি। ঠিক আছে, অ্যান্টিজেন এ অ্যান্টিবডি বি থাকবেই। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে ব্লাড গ্রুপের কিছু ছবি এঁকেছি যাতে বুঝতে সুবিধে। যেমন ব্লাড গ্রুপ এ, তো আমরা জানি যে অ্যান্টিজেনের ভিত্তিতে ব্লাড গ্রুপকে নেওয়া হয়। ঠিক আছে, মানে নির্ণয় করা হয়। তো ব্লাড গ্রুপ এ, তাহলে ব্লাড গ্রুপ যদি এ থাকে অ্যান্টিজেন এ থাকবে। তো এই যে এইভাবে কিন্তু অ্যান্টিজেনের ছবিটা এঁকেছি। ঠিক আছে, আর অ্যান্টিবডি এইভাবে থাকবে ওয়াই আকৃতির। তো অ্যান্টিবডির যে ওয়াই আকৃতির এটা হচ্ছে দেখো গোল। ঠিক আছে, আর অ্যান্টিজেনের দেখো এগুলো কি হচ্ছে যে শঙ্খবাকার। ঠিক আছে, মানে ত্রিকোণামিতি ত্রিভুজাকার। ঠিক আছে, তো অ্যান্টিজেন দেখো এগুলো হচ্ছে ত্রিকোণামিত। তো এই যে অ্যান্টিজেনের ধারগুলো এগুলো হচ্ছে গোল। ঠিক আছে, মানে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরস্পরকে জোড় বাঁধবে না। ঠিক আছে, এটা যেহেতু অ্যান্টিজেন এ আর তাই এর সঙ্গে অ্যান্টিবডি নিয়েছি, যেহেতু এটা অ্যান্টিজেন এ তাই অ্যান্টিবডি বি নিয়েছি, কখনো একে অপরকে জোড়বদ্ধ করবে না। তাই দেখো এখানে অ্যান্টিজেনের যে ত্রিভুজ বা বলতে পারি কোণার মতো, আর অ্যান্টিবডি সেটা দেখো গোলাকার, মানে একে অপরকে জোড়বদ্ধ করবে না, তাই এটা গোলাকার। তাই একে অপরকে কী হবে, জোড়বদ্ধ করবে না। জোড়বদ্ধ হলে কী হবে, ব্লাড ভাঙতে শুরু করবে, তরল রক্ত সেটা জমাট হয়ে যাবে। ঠিক আছে, এবং যেটা বলছি যে তঞ্চিত রক্ত, যেটা বলছি আমরা তঞ্চিত রক্ত বা ব্লাড ক্লট, সেটা সৃষ্টি হয়ে যাবে। তো কী হবে, আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাহলে যদি একে অপরকে জোড়বদ্ধ করে তাহলে তো ব্লাড তঞ্চিত হয়ে যাবে বা জমাট বাড়তে শুরু করবে, আমরা বলতে পারি ভাঙতেও শুরু করবে। ঠিক আছে, তাহলে কী হবে, আস্তে আস্তে সেই ব্লাড ভেঙে গেলে তাকে চেঞ্জ করতে হবে, প্রত্যেকবার ব্লাড চেঞ্জ করতে হবে। তাই বেঁচে থাকার জন্য তো ব্লাড চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, তাই যদি অ্যান্টিজেন বি নিতাম তাহলে সেটা ব্লাড ক্লটের সৃষ্টি হতো। ঠিক আছে, মানে ব্লাড ভাঙতে শুরু করতো। তাই এখানে অ্যান্টিবডি বিটা নেওয়া হয়েছে আর অ্যান্টিজেন এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে পরস্পরকে কী হচ্ছে, দেহ প্রতিরোধ বা অনাক্রমতা করছে রক্তের মধ্যে, তাই এটাই বলেছে। ঠিক আছে, একই রকমভাবে ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে যেহেতু বি, তাহলে অ্যান্টিজেন বি হবে। এই যে অ্যান্টিজেনের ছবি দেখো, এটা আবার গোলাকৃতি। ঠিক আছে, অ্যান্টিবডি এ হয়ে যাবে। এটা যেমন অ্যান্টিবডি বি ছিল, এটা অ্যান্টিবডি এ হয়ে যাবে। একটু আগে আমরা বইতে দেখলাম। ঠিক আছে, কেন দেখো অ্যান্টিবডির আবার এগুলো গোলাকৃতি। ঠিক আছে, অ্যান্টিবডির যে বোল সেগুলো কিন্তু গোলাকৃতি এঁকেছি। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয় অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। আর অ্যান্টিবডিগুলো দেখো এখানে যেমন গোল গোল ছিল, এটা আবার উল্টো। ঠিক আছে, দেখো কোণের মতো। ঠিক আছে, কোণের মতো। তাহলে এখানে বিটা, তাহলে এখানে অ্যান্টিজেন বি আর অ্যান্টিবডি এ নিয়েছি, বা আমরা বলতে পারি ব্লাড গ্রুপের মধ্যে যে দেহ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বজায় থাকবে। ঠিক আছে, এখানে যদি অ্যান্টিজেন এ, ঠিক আছে, আর অ্যান্টিবডি এ নিতাম, দেখো দুটোর কোণগুলো কিন্তু, তো দেখো এর কোণ আর এর কোণ যদি একসঙ্গে যোগ করি জমাট হয়ে যাবে। ঠিক আছে, এর কোণটা যদি আসে কোনো রকমভাবে অ্যান্টিবডির এই অ্যান্টিজেনের এর যে কোণাকৃতিটা, এটা যদি এই অ্যান্টিজেনের কোণাকৃতি যদি অ্যান্টিবডি এর সাথে যুক্ত হয়ে যায়, ব্লাড তো কী হবে, ব্লাড ক্লট হয়ে যাবে, বা আমরা বলতে পারি যে তরল ব্লাড সেটা তো আস্তে আস্তে মন্ড বা তঞ্চিত হয়ে যাবে। তাহলে তো রক্ত আর রইলো না, সেটা তঞ্চিত রয়ে যাবে। আর রক্ত তরল রাখার জন্য তাকে ব্লাড চেঞ্জ করতে হবে, মানে ব্লাড নিতে হবে শরীরে। তাই যখন মানুষ ব্লাড ডোনার করে বা ব্লাড যখন নেয় কারো কাছ থেকে, তখন ব্লাড এক্সামিনেশান অত্যন্ত আবশ্যক। ঠিক আছে, এর জন্য কেবলমাত্র অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। ঠিক আছে, এই এ গ্রুপ বি গ্রুপ এগুলোর ক্ষেত্রে ভুল হয়ে যায়। আবার একই রকমভাবে যদি বি অ্যান্টিজেন রক্তে এ অ্যান্টিজেন প্রবেশ করি, তাহলে কিন্তু শরীর পক্ষে অনেক ক্ষতিকর। কেন, কারণ এই অ্যান্টিজেনের রক্তে অ্যান্টিবডি বি এর কী রয়েছে, দেখো গোলাকৃতি রয়েছে। ঠিক আছে, আর বি অ্যান্টিবডির সঙ্গে যদি বি অ্যান্টিজেন বি নিই, এই গোলাকৃতিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে আস্তে আস্তে কী হবে, জোড়বদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, রক্তের যে একে অপরকে যে দেহ প্রতিরোধ ক্ষমতা সেটা থাকবে না, একে অপরকে আকৃষ্ট করে নেবে এবং ব্লাড ভাঙতে শুরু করবে। ঠিক আছে, এগুলো 11, 12 এবং আরও উচ্চতর ক্লাসে কিন্তু আরও ডিটেলস আছে, তোমরা জানতে পারবে। যেহেতু ক্লাস 9-এ, ঠিক আছে, এত ডিটেলসে নেই, তা একটু বোঝার জন্য আমরা
আলোচনা করছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আমরা জানি যে অ্যান্টিজেনের ভিত্তিতে ব্লাড গ্রুপ হয়, তাহলে এখানে যেহেতু এ অ্যান্টিজেন রয়েছে তাই ব্লাড গ্রুপ এ, ঠিক আছে। তাহলে এ অ্যান্টিজেনের সঙ্গে সবসময় অ্যান্টিবডি বি থাকবে, ঠিক আছে, কখনোই অ্যান্টিবডি এ থাকবে না, থাকা সম্ভবই না, পসিবলই না। যদি থাকে তো সেই প্রাণীকে কী হবে, রক্ত ভেঙে যাবে এবং তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে। তাকে মানে যতদিন বাঁচবে তাকে ব্লাড দিয়ে বাঁচতে হবে, সেটাই বলেছে, ঠিক আছে। অ্যান্টিজেনের এর সঙ্গে অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এর সঙ্গে অ্যান্টিবডি এ কখনোই মিল থাকবে না। এ অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। একই রকমভাবে বি ব্লাড গ্রুপে, ঠিক আছে, অ্যান্টিজেনের ভিত্তিতে যেহেতু ব্লাড গ্রুপ নির্ণয় হয়, তাই বি যদি অ্যান্টিজেন থাকে ব্লাড গ্রুপও বি থাকবে, কিন্তু অ্যান্টিবডি তার উল্টো, অ্যান্টিবডি এ হয়ে যাবে, ঠিক আছে। যদি অ্যান্টিজেন বি থাকে আর অ্যান্টিবডি বি থাকে তাহলে একই রকমভাবে সেম হবে, রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত ভাঙতে শুরু করবে এবং যে মানুষ বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে, বেশি দিন বেঁচে থাকার সব পসিবল থাকবে না সেটা, ঠিক আছে। যতদিন বাঁচবে তাকে ব্লাড দিতে হবে, এইভাবে কিন্তু। তো ব্লাড গ্রুপ এ বি যেটা, তার মধ্যে কি শুধুমাত্র কী থাকবে, অ্যান্টিজেনই থাকবে, অ্যান্টিজেন এ বি থাকবে, অ্যান্টিবডি থাকবেই না, ঠিক আছে। এর কোনো অ্যান্টিবডিই থাকবে না, শুধুমাত্র অ্যান্টিজেনই থাকবে। তাই এ বি ব্লাড গ্রুপ ইউনিভার্সাল রেসপিরেন্ট বা বলতে পারি আমরা সার্বিক গ্রহিতা, ঠিক আছে। এর শুধুমাত্র অ্যান্টিজেনই থাকবে, কোনো অ্যান্টিবডি থাকবে না। জীবাণুর যে সক্রিয়তা এর বেশি থাকবে, মানে রোগের সক্রিয়তাটা বেশি থাকবে। তাই দেখো এর মধ্যে দুই প্রকারই অ্যান্টিজেন রয়েছে, ঠিক আছে, যে কোণাকৃতি, ত্রিভুজাকৃতি আর গোলাকৃতিও রয়েছে, দুই প্রকার সেই অ্যান্টিজেন রয়েছে, কোনো এক প্রকার অ্যান্টিবডিই নেই। তাই এ বি রক্ত গ্রুপে যে রোগের পরিমাণটাও বেশি, ঠিক আছে, রোগের বৃদ্ধিটাও বেশি হয়, যেহেতু কী আছে, জীবাণুই রয়েছে, তার জীবাণু প্রতিরোধের ক্ষেত্রে অ্যান্টিবডি নেই। তাই এ বি ব্লাড গ্রুপ, ঠিক আছে, এদের ক্ষেত্রে বেশিরভাগ তোমরা রোগ দেখতে পারবে, ঠিক আছে, শরীরের মধ্যে দুর্বল দেখতে পারবে বেশি। তারপর দেখো ব্লাড ও গ্রুপ, ঠিক আছে, ব্লাড ও গ্রুপে কি, এর আবার উল্টো, এর আবার দুটোতেই কিন্তু অ্যান্টিবডি রয়েছে, মানে দুই প্রকার যে রোগ প্রতিরোধী ক্ষমতা সেটা কিন্তু এর রয়েছে, কিন্তু আবার যে সক্রিয় জীবাণু রইবে, ঠিক আছে, যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাটা রাখবে সেটা কিন্তু নেই, শুধুমাত্র প্রতিরোধ ক্ষমতাটাই রয়েছে। তাই এর ক্ষেত্রে আবার কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, ঠিক আছে, অ্যান্টিবডি এও থাকবে, অ্যান্টিবডি বিও থাকবে। যেমন এক্সাম্পলের সাহায্যে আমরা বলি যে লড়াইয়ের জন্য যে অস্ত্র থাকা দরকার আর যোদ্ধা থাকা দরকার, ঠিক আছে, তো এর কাছে অস্ত্র রয়েছে কিন্তু যোদ্ধা নেই, ঠিক আছে, এই যে ও ব্লাড গ্রুপ, ঠিক আছে, অস্ত্র তো রয়েছে মজুদ কিন্তু যুদ্ধ নেই, যুদ্ধ বলতে অ্যানিমি শত্রু নেই, ঠিক আছে, শত্রু যাকে ধ্বংস করবে, যার সাথে লড়াই করবে সেই নেই, লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে কিন্তু যাকে লড়াই করবে, ঠিক আছে, সেই নেই, ঠিক আছে, অপোজিট, তার উল্টো এ বি। আর এ বিটা উল্টো, যোদ্ধা রয়েছে, ঠিক আছে, যে শত্রু যোদ্ধা সে রয়েছে কিন্তু তার অস্ত্র নেই, ঠিক আছে, যেটা দিয়ে তাকে বিনাশ করবে, মানে যে অস্ত্র দিয়ে সংক্রমণ হবে সে অস্ত্রটাই নেই কিন্তু যোদ্ধা রয়েছে, ঠিক আছে, মানে অ্যানিমি যোদ্ধা রয়েছে, তো সেটাই আর কি। প্রথমে তো এ বি ও এই ব্লাড গ্রুপের ভিত্তিতে ব্যক্তির কাছ থেকে ব্লাড নেওয়া হতো এবং ব্যক্তিকে ব্লাড দান করা হতো, ঠিক আছে, এর ভিত্তিতে তখন দেখা গেল যে এই যে এ ব্লাড গ্রুপ তো এ বি এবং এ বিকে দিতে পারে এবং গ্রহণ করতে পারে এও, ঠিক আছে, যে এ ও এর কাছ থেকেও গ্রহণ করছে, তার সত্ত্বেও দেখছে যে ব্লাড তঞ্চিত হয়ে যাচ্ছে, মানে ব্লাড ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তারপর যেমন বি ব্লাড গ্রুপ বি এর কাছ থেকেও নিতে পারে আবার ওর কাছ থেকেও নিতে পারে, যখন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে দেখছে যে কোনো ব্যক্তির শরীরের মধ্যে ব্লাড ভাঙছে। একই রকমভাবে যখন এ বি তো আমরা জানি সবার কাছ থেকে নিতে পারে, এ বি ও, তারপর দেখছি যে ব্লাড ভাঙতে শুরু করছে। একই রকমভাবে ও এর কাছ থেকে শুধুমাত্র নিতে পারে, তার সত্ত্বেও ব্লাড গ্রুপ ভাঙছে, মানে যে ব্লাডটা সেটা ক্লথিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে শরীরের মধ্যে সেই তরল অবস্থায় রয়েছে না, তঞ্চিত অবস্থা হয়ে যাচ্ছে, তো তার কারণ তারা খুঁজে পাচ্ছে না। তো তখন কি এলো, তো এই যে তখন আবার RH নামক এক ধরনের গ্রুপ, ঠিক আছে, RH এক ধরনের গ্রুপ, সেটা নির্ণয় করলো, RH গ্রুপ নামক একটা ফ্যাক্টর এলো, ঠিক আছে, এটা নির্ণয় করলো, মানে এই যে ব্লাড গ্রুপ ভাঙছে, ঠিক আছে, একই নেওয়া গ্রহণ করার সত্ত্বেও, মানে গ্রহণের যোগ্য, ঠিক আছে, যে ব্লাড গ্রুপের গ্রহণের যোগ্য তার সত্ত্বেও ভাঙছে কেন, তার কারণ হচ্ছে এই যে RH গ্রুপ, ঠিক আছে। তো এই RH গ্রুপ কী করছে, বিজ্ঞানী উইনার, ঠিক আছে, বিজ্ঞানী উইনার এই RH ফ্যাক্টর বা বলতে পারি রিসার্চ ফ্যাক্টর নামক এই বিজ্ঞানী উইনারই
RH ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর নামকরণ করেছিলেন। তার কারণ আছে, ঠিক আছে। তো চলো একটু দেখে নিই, এখানে বইতে নেই। তো এই যে রিসার্চ ফ্যাক্টর কি, বিজ্ঞানী উইনার প্রথম রিসার্চ বানরের রক্ত থেকে RH ফ্যাক্টর আবিষ্কার করেন, ঠিক আছে। কি বানরটি ছিল রিসার্চ, ঠিক আছে, রিসার্চ বানরের রক্ত থেকে RH ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী। এই যে বিজ্ঞানী উইনার রিসার্চ বানরের লোহিত রক্তকণিকায় ABO অ্যান্টিজেন ছাড়াও এক ধরনের চৌনকৃতি বস্তু দেখতে পান, তাকে RH নাম দেন, ঠিক আছে। RH অ্যান্টিজেনের নাম দেন ডি অ্যান্টিজেন বা ডি রিসার্চ ফ্যাক্টর। এই যে RH ফ্যাক্টর, এটা নাম দিয়েছিলেন ডি অ্যান্টিজেন, ঠিক আছে। এই যে বিভিন্ন আমরা দেখলাম অ্যান্টিজেন ABO, তাছাড়াও এই ডি নামক এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যা ব্লাড আমাদের ক্লট করে দিচ্ছে, ঠিক আছে, জমা করে দিচ্ছে, মানে ব্লাড যে ব্লাড আমাদের গ্রহণের যোগ্য সেই ব্লাডকেও জমা করে দিচ্ছে। তখন এই অ্যান্টিজেনটা আবিষ্কার করেছিলেন, যে পেয়েছিলেন, ঠিক আছে। কোন বানরের রক্ত থেকে, এই যে রিসার্চ বানরের লোহিত রক্তকণিকা থেকে, ঠিক আছে, পেয়েছিলেন। যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে RH প্লাস, আর যদি ডি অ্যান্টিজেন না থাকে তাহলে RH মাইনাস, মানে পজিটিভ আর নেগেটিভ যে রয়েছে, মানে পজিটিভ আর নেগেটিভের নাম দেন, ঠিক আছে। যে যেমন শুধুমাত্র A, শুধুমাত্র B, শুধুমাত্র AB, শুধুমাত্র O ছিল, তার মধ্যে আমরা জানি যে A পজিটিভ, B পজিটিভ, ঠিক আছে, AB পজিটিভ, O পজিটিভ। আবার একই রকমভাবে নেগেটিভ, যেমন A নেগেটিভ, B নেগেটিভ, AB নেগেটিভ, O নেগেটিভ রয়েছে। তো সেই পজিটিভ আর নেগেটিভের ভিত্তিতে কিন্তু এই ডি অ্যান্টিজেনটি নামকরণ করেছিলেন এবং এই ডি অ্যান্টিজেন পেয়েছিলেন এই রিসার্চ বানরের RBCতে, মানে রোহিত রক্তকণিকায়, ঠিক আছে। যেমন A ব্লাড গ্রুপে অ্যান্টিজেন A প্লাস A মাইনাস, ঠিক আছে, A পজিটিভ A নেগেটিভ থাকবে। এই যে আমি ছোটো ছোটো করে, ঠিক আছে, একদম হালকা করে দেখতে পাচ্ছ, সবুজ সবুজ করে এঁকে নিয়েছি, এটা হচ্ছে ডি অ্যান্টিজেন, ঠিক আছে। এগুলো তো আমরা জানি অ্যান্টিজেন, এইগুলো তো জানি অ্যান্টিজেন, ঠিক আছে। অ্যান্টিবডি আমরা দেখলাম একটু আগে ছবিতে, তার মধ্যে একটু হালকা হালকাভাবে যেটা রয়েছে, ঠিক আছে, মাঝে মাঝে সেইগুলো অ্যান্টিজেনও রাখে, সেই অ্যান্টিজেনগুলো থাকে, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে। তখন সেটা এক্সাম করেছিলেন বিজ্ঞানী উইনার, দেখেছিলেন যে পজিটিভ আর নেগেটিভও আছে, তার ভিত্তিতেও কিন্তু ব্লাডের আমরা গ্রহণ বা বলতে পারি দান করতে পারবো, ঠিক আছে। যেমন A পজিটিভে ডি অ্যান্টিজেন রয়েছে, A নেগেটিভে ডি অ্যান্টিজেন নেই। একই রকমভাবে B পজিটিভে ডি অ্যান্টিজেন রয়েছে, B নেগেটিভে ডি অ্যান্টিজেন নেই। একই রকমভাবে A পজিটিভে ডি অ্যান্টিজেন রয়েছে, AB নেগেটিভে ডি অ্যান্টিজেন নেই। O পজিটিভের ডি অ্যান্টিজেন রয়েছে, O নেগেটিভের ডি অ্যান্টিজেন নেই। তো যেগুলোতে নেই সেগুলো কিন্তু নেগেটিভ, আর যেগুলো রয়েছে যে অ্যান্টিজেনগুলো, মানে ডি অ্যান্টিজেনটা, ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে পজিটিভ। তো এর থেকে আমরা জানি যারা পজিটিভরাই পজিটিভকে দিতে পারবে, ঠিক আছে, আর গ্রহণ করতে পারবে, দান করতে পারবে, গ্রহণ করতে পারবে, আর নেগেটিভরা নেগেটিভকে দান করতে পারবে এবং গ্রহণ করতে পারবে, ঠিক আছে, এই পজিটিভ আর নেগেটিভের ভিত্তিতে। তো তাই দেখো এখানে লেখাতে বলেছে আমরা রক্তের গ্রুপ বলার সময় পজিটিভ ও নেগেটিভ কথাটি ব্যবহার করি। দেখো যেমন বি পজিটিভ ও নেগেটিভ, ঠিক আছে, খাতায় একটু আগে দেখলাম সব ক্ষেত্রে পজিটিভ আর সব ক্ষেত্রে নেগেটিভ। তো এই পজিটিভ বা নেগেটিভ বিভাগটি হলো রক্তের দ্বিতীয় শ্রেণীর পদ্ধতি, ঠিক আছে। রক্তের লোহিত রক্তকণিকায় রিসার্চ ফ্যাক্টর নামক প্রোটিন জাতীয় অ্যান্টিজেনের উপস্থিতি একটু আগেই দেখলাম, ঠিক আছে, খাতাতে। তো এই রিসার্চ ফ্যাক্টর নামক প্রোটিন জাতীয় অ্যান্টিজেন উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে রক্তের এই শ্রেণীবিভাগ করেছে। আমাদের দেহে প্রধানত 3 জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে, এর মধ্যে ডি অ্যান্টিজেন, ঠিক আছে, বা ডি রিসার্চ ফ্যাক্টরটি রক্তের শ্রেণীবিভাগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসার্চ পজিটিভ বা রিসার্চ পজিটিভ বা আমরা বলতে RH প্লাস, এটা ACR 99% ব্যক্তির লোহিত রক্তকণিকার কোষে, ঠিক আছে, ডি রিসার্চ ফ্যাক্টরটি থাকে। এই ধরনের রক্ত বিশিষ্ট ব্যক্তিদের RH প্লাস বলা হচ্ছে। আর রিসার্চ নেগেটিভ কি, রিসার্চ নেগেটিভ বা RH মাইনাস, এটা ACR 1% ব্যক্তি লোহিত রক্তকণিকায় ডি রিসার্চ ফ্যাক্টরটি থাকে না, ঠিক আছে। তো এর ধরনের রক্ত যেসব ব্যক্তির থাকে তাদের RH মাইনাস বলবো। ACR 1% ব্যক্তির লোহিত রক্তকণিকায় DH রিসার্চ ফ্যাক্টর থাকে না। তো এই যে পজিটিভ, ঠিক আছে, এই যে পজিটিভটা 99% মানুষের ক্ষেত্রেই পজিটিভই থাকে, ঠিক আছে। আর নেগেটিভ ব্লাড খুবই কম, 1%, ঠিক আছে। এশিয়ার মধ্যে বলে দিয়েছে, ঠিক আছে, পুরো এশিয়ার মধ্যে 99% পজিটিভ ব্লাড গ্রুপ আর 1% নেগেটিভ ব্লাড গ্রুপ।
তাহলে এবার আমরা বলতে পারি যে এ বি পজিটিভ হচ্ছে সার্বিক গ্রহিতা, ঠিক আছে, সবার কাছ থেকে গ্রহণ করবে। যেহেতু RH ফ্যাক্টরটি রয়েছে, ও নেগেটিভ মানে যে ডি অ্যান্টিজেনটা সেটাও থাকবে না, ঠিক আছে। তাহলে ও নেগেটিভ হচ্ছে সার্বিক দাতা, সবাইকেই দিতে পারবে। আর এ বি পজিটিভ মানে কি হচ্ছে, তার কাছে এ বি অ্যান্টিজেনও রয়েছে প্লাস ডি অ্যান্টিজেনটাও রয়েছে, ঠিক আছে। তাহলে তারা সবার কাছ থেকে নিতে হবে, সার্বিক দাতা মানে নেগেটিভের কাছ থেকেও বি পজিটিভ ব্লাড গ্রুপ সব ব্লাড গ্রুপ কাছ থেকেই নিতে পারবে, গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা পজিটিভ আর নেগেটিভ যে ব্লাড গ্রুপ অবশ্যই লক্ষ্য করব। এর ভিত্তিতেও কিন্তু খুব জরুরি, ঠিক আছে। এই যে ডি অ্যান্টিজেনটা রয়েছে, ও ব্লাড গ্রুপে তো কোনো অ্যান্টিজেনই থাকে না, প্লাস ওই যে ডি অ্যান্টিজেনটাও যদি না থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে। একই রকমভাবে এ পজিটিভ এ বি সেটা দুটোতেই অ্যান্টিজেন রয়েছে, তাহলে পজিটিভ। একই রকমভাবে এ বি ব্লাড গ্রুপে যেটা এ অ্যান্টিজেনও রয়েছে বি অ্যান্টিজেনও রয়েছে, তাহলে ডি অ্যান্টিজেনটাও যদি থাকে তাহলে পজিটিভ, ঠিক আছে। এই যে ডি অ্যান্টিজেন সেটার ভিত্তিতে। তো আমরা জানি যে রক্তের যে ব্লাড গ্রুপ এ বি ও, ঠিক আছে, এই যে এ বি ও ব্লাড গ্রুপ এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে, ঠিক আছে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে এ বি ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন। তারপর যে এ বি ওর সঙ্গে যে পজিটিভ নেগেটিভ মানে যে RH ফ্যাক্টর, ঠিক আছে, পরবর্তীকালে 1940 সালে কার্ল ল্যান্ডস্টাইনার ও ওয়েনার দুজন মিলে এই RH ফ্যাক্টরটি আবিষ্কার করেছিলেন। RH ফ্যাক্টর কি মানে এই যে রেসাস নামক ভারতীয় বানরের রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত রিসাস ফ্যাক্টর নামক প্রোটিন জাতীয় ডি অ্যান্টিজেনের, ঠিক আছে, উপস্থিতি দেখতে পান। তো সেই অনুযায়ী RH ফ্যাক্টর নাম দিয়েছিলেন, ঠিক আছে। যদি কোনো ব্যক্তির এই ফ্যাক্টর থাকে যে ডি অ্যান্টিজেন, তো সেটা হয়ে যাবে পজিটিভ। আর যদি কোনো ব্যক্তির এই RH মানে ডি অ্যান্টিজেনটা না থাকে সেটা হয়ে যাবে RH নেগেটিভ। মানে যে ফ্যাক্টরটা যদি থাকে, ঠিক আছে, যে ডি অ্যান্টিজেন থাকে, তো তাহলে কী হবে, যেমন ব্লাড গ্রুপগুলি রয়েছে এ বি ও এ বি, ঠিক আছে, সেইগুলো পজিটিভ হয়ে যাবে, এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ এ বি পজিটিভ। আবার যদি এই যে রেসাস ফ্যাক্টর বা আমরা বলতে পারি ডি অ্যান্টিজেনটা না থাকে, তাহলে সেটা কী হয়ে যাবে, এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এ বি নেগেটিভ এই হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে RH ফ্যাক্টর, ঠিক আছে, এই যে RH ফ্যাক্টর এটা কিন্তু 6 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে CDE, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, আর স্মল লেটার হচ্ছে CDE। এইগুলো 6 প্রকার হয়ে থাকে RH ফ্যাক্টর। তো তার মধ্যে যে RH ডি অ্যান্টিজেন, এই ডি অ্যান্টিজেনের ভিত্তিতে পজিটিভ আর নেগেটিভ ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার ডি অ্যান্টিজেন। তো এই যে 6 প্রকার অ্যান্টিজেন RH অ্যান্টিজেন রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু উচ্চতর ক্লাসে আছে, ঠিক আছে, এগুলো না ক্লাস 9তে নেই। তাই আমি একটু ভালোভাবে আলোচনা করলাম যাতে এখানটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, ব্লাড গ্রুপ সম্পর্কে। তারপর দেখো রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য কি? সঠিক রক্ত সঞ্চারণ, ঠিক আছে। তারপর কি সঠিক রক্ত সঞ্চারণ, যেটা হচ্ছে দাতা গ্রহীতার রক্ত গ্রুপ মিলিয়ে তবেই রক্ত সঞ্চারণ সম্ভব, না হলে গ্রহীতা জীবন সংকট হতে পারে। তারপর শনাক্তকরণ রক্ত গ্রুপ, তারপর অপরাধী শনাক্তকরণ বা ব্যক্তি শনাক্তকরণে সাহায্য করে। রোগ নির্ণয়, মানুষের কিছু কিছু রোগ নির্দিষ্ট রক্ত গ্রুপের সঙ্গে সম্পর্কিত থাকে। তারপর যেমন এ বি ও বিসংগীত একটি প্রতিটি রক্ত গ্রুপের অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ধরন তাতে উপস্থিত ও অনুপস্থিত নির্দিষ্ট। তাই রক্তদাতা গ্রহীতা রক্ত গ্রুপ না মিলিয়ে রক্ত সঞ্চয়নের অ্যাগ্লুটিনোজেন মানে যে অ্যান্টিজেন দ্বারা রক্তমণ্ডল সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ফলে গ্রহীতা জীবন সংকট ঘটতে পারে। একে বলে এ বি ও বিসংগীত, ঠিক আছে। যে ব্লাড টেস্ট, ঠিক আছে, ব্লাড টেস্ট যদি না করি তখন কিন্তু এটা সমস্যা পড়তে পারি, এটা সমস্যার সম্মুখীন হতে পারি। যদি এই এ বি ও ব্লাড গ্রুপ সঠিক মতো টেস্ট না করি তাহলে কিন্তু এইভাবে আমরা সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে, সমস্যার সম্মুখীন হতে হবে। তো এ বি ও বিসংগীত রোগ করতে রক্ত সঞ্চালনের আগে রক্ত গ্রুপ মেলানো আবশ্যক, ঠিক আছে, যেটা বললাম। তারপর ক্রস ম্যাচিং, ঠিক আছে, যে ব্যক্তির দেহে রক্ত সঞ্চালন হবে, ঠিক আছে, তার রক্তের সঙ্গে দাতার রক্ত সামঞ্জস্যপূর্ণ কি না তা নির্ণয় করাই হলো ক্রস ম্যাচিং। রক্ত সঞ্চালনের পূর্বে দাতা ও গ্রহীতার ক্রস ম্যাচিং আবশ্যক পালনীয় কর্তব্য। ক্রস ম্যাচিংয়ে প্রথমে দাতা ও গ্রহীতার এ বি ও এবং RH রক্ত গ্রুপ নির্ণয় করা হয়। মূলত গ্রহীতার সিরামকে দাতা রক্ত কোষগুচ্ছের সঙ্গে বিক্রিয়া করতে দিয়ে দেখা যায় যে দাতার দেহে গ্রহীতার অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো
বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, ঠিক আছে। তারপর দেখো হিমোলাইসিস কি, ত্রুটিপূর্ণ রক্ত, ঠিক আছে। ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চয়নের পর যদি গ্রহিতার প্রতিরক্ষা তন্ত্র দ্বারা গৃহীত লোহিত রক্তকণের বিনষ্ট হওয়ার ঘটনাকে আমরা বলবো হিমোলাইসিস। যদি ডিসম্যাচ আমরা যে রক্ত, ঠিক আছে, সেই ডিসম্যাচ রক্তকে যদি নিই শরীরে, তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সেই রক্ত আমাদের শরীরে জমতে শুরু করবে এবং আমাদের শরীরের মধ্যে যে রক্ত ভাঙাটাকে বলছি আমরা হিমোলাইসিস, মানে আরবিসি মানে রেড ব্লাড সেল যেটা, সেটা যদি ভাঙে সেটাকে আমরা বলছি হিমোলাইসিস। শরীরের মধ্যে রক্ত ভেঙে যায়, ঠিক আছে, রক্ত তঞ্চনে পরিণত হয় আমরা বলতে পারি। শরীরের মধ্যে যে তরল রক্ত রয়েছে সেটা তঞ্চিত হয়ে যায় বা ব্লাড ক্লথ, ঠিক আছে, সেটাই যদি ব্লাড ক্লথে পরিণত হয়, ঠিক আছে, তরল ব্লাড থেকে, সেটাই আমরা বলছি হিমোলাইসিস। তারপর রয়েছে রক্তদান কি, কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিলে তাকে রক্তদান বলবো। কোনো সুস্থ ব্যক্তি যদি কোনো সংক্রামক রোগে না ভোগেন, তার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং ওজন কমপক্ষে 50 কেজি, তবে ওই ব্যক্তি রক্তদান সক্ষম। একবার রক্ত দেওয়ার 3 মাস পর আবার রক্ত দেওয়া যায়, ঠিক আছে। মূলত রক্ত ব্যাংকে এই রক্ত সংগৃহীত ও সঞ্চিত থাকে। অশিক্ষা ও অবৈজ্ঞানিক মানসিকতার কারণে রক্তদান সম্বন্ধে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে, ঠিক আছে। এখানে রক্তদান সংক্রান্ত কয়েকটি ভ্রান্ত ধারণা রয়েছে, যেমন রক্ত যদি দিই, যাদের ভুল ধারণা রয়েছে, অনেকেই বলে রক্ত দিলে শরীরের মধ্যে রক্ত কম থেকে যায়, ঠিক আছে, আর রক্ত হবে না। সেই অনুযায়ী এখানে কিছু যুক্তি রয়েছে, যেমন আমি রক্ত দিতে পারবো না, কারণ দেখো এখানে কিছু রয়েছে, যেমন আমার ক্লান্ত অবসন্ন লাগবে, আমার রক্ত কমে যাবে, আমার এইডস হবে, এইগুলো কিন্তু বলে, ঠিক আছে। তো দেখো কী বলছে, আমার ক্লান্ত অবসন্ন লাগবে, তো জল ও অন্য তরল পান করলে সমস্যা কখনোই হবে না, আবার রক্ত কমে যাবে। তো এটা কী হচ্ছে, ডাক্তারদের রক্তদানের সম্মতি দেওয়ার মানেই রক্তদানের পরেও দেহে যথেষ্ট রক্ত থাকে 24 ঘন্টার মধ্যে সেই দেহ থেকে আবার তৈরি করে ফেলে, তারপর আমার এইডস হবে। তো এটা কী বলছে দেখো, ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহারে কোনো রোগ হওয়ার সম্ভাবনাই থাকে না। তো এগুলো হচ্ছে বৈজ্ঞানিক যুক্তি, ঠিক আছে। এইগুলো মেনে চলে কিন্তু আমরা অন্য কাউকে ব্লাড ডোনেশন করতে পারি, ঠিক আছে। এই যদি ভুল ভ্রান্ত ধারণা যদি না থাকে, অবশ্যই কিন্তু আমরা ব্লাড ডোনেশন করতে পারি।